একটি দুঃখী মায়ের গল্প। অধ্যায় ১। বাংলার এক প্রত্যন্ত গ্রামের নাম কল্যাণপুর। ছোট্ট সেই গ্রামটির চারদিকে ধানক্ষেত, পুকুর, সরু মাটির রাস্তা আর সবুজ গাছপালায় ঘেরা প্রকৃতি। সেই গ্রামেই বাস করত গঙ্গারানী, ৫০ এক নারী, যার জীবনের গল্পটা অশ্রুতে ভরা। সবাই তাকে গঙ্গা মাসি বলে ডাকত। তার মুখে সবসময় একটা হালকা হাসি থাকত, কিন্তু সেই হাসি আড়ালে লুকিয়েছিল পাহাড় সম দুঃখ। গঙ্গারানীর স্বামী রমেশ চাষবাস করত। সংসার বড় ছিল না, শুধু একমাত্র ছেলে সঞ্জয় আর স্বামীকে নিয়ে ছোট্ট ঘরটিতে তাদের জীবন কেটেছিল। কিন্তু সুখ নামের শব্দটা তাদের ঘরে যেন আসতেই চাইত না। সামান্য জমি, সামান্য ফসল, কখনো খরা, কখনো বন্যা, সব মিলিয়ে সংসারটা ছিল চরম টানাটানির। তবুও গঙ্গারানী কখনো হাল ছাড়েনি। ছেলে সঞ্জয় জন্মানোর পর থেকেই মা হিসেবে তার সবচেয়ে বড় স্বপ্ন ছিল, আমার ছেলে মানুষ হবে, বড় হবে, শিক্ষিত হবে, সে যেন আমার মতো কষ্ট না পায়। গ্রামের অন্যান্য মা বাবার মতো নয়, গঙ্গারানীর চোখে এক অদম্য ইচ্ছা শক্তি ছিল। সংসার যতই টানাটানি হোক, সে প্রতিদিন কিছু না কিছু করে ছেলের পড়াশোনার খরচ চালাত। কখনো অন্যের বাড়িতে কাজ করেছে, কখনো ধান কেটেছে, কখনো বৌঝিদের সাথে কুলো কুলিয়ে বিক্রি করেছে। কিন্তু জীবনের সুখ যেন একটুও সইতে পারত না গঙ্গারানীকে। যখন সঞ্জয় মাত্র ১০ বছরের, তখন হঠাৎ একদিন রমেশ অসুস্থ হয়ে পড়ল। গ্রামের ডাক্তারি, ওঝা, কবিরাজ সব চেষ্টা করা হলো, কিন্তু কোনো লাভ হলো না। কয়েক মাস বিছানায় কষ্ট করার পর রমেশ এক বর্ষার রাতে চিরতরে চোখ বুজে দিল। সেই থেকে গঙ্গারানীর পৃথিবী যেন ভেঙে পড়ল। সংসারের সব দায়িত্ব, ছেলে বড় করার সব স্বপ্নের বোঝা, সব কিছু একা হাতে সামলাতে হলো তাকে। একদিকে শোক, অন্যদিকে দারিদ্র্য, আর তার মাঝখানে বুক ভরা স্বপ্ন। এই নিয়ে গঙ্গারানীর নতুন লড়াই শুরু হলো। প্রতিদিন ভোরে সে উঠত, গরিবী সত্ত্বেও ছেলেকে স্কুলে পাঠাত। কষ্ট করে জোগাড় করা কয়েকটা পয়সা দিয়ে খাতা কলম কিনত। প্রায় নিজের খাবারটা বাঁচিয়ে ছেলেকে খাওয়াত। গ্রামের অনেকে বলতো, এত কষ্ট করে পড়াশোনা করিয়ে লাভ কি, বড় হয়ে ছেলে তোকে দেখবেই বা কতটুকু। কিন্তু গঙ্গারানী কারো কথায় কর্ণপাত করত না। তার বিশ্বাস ছিল, ছেলে মানুষ হলে তার দুঃখের দিন কেটে যাবে। রাত জেগে সে শাড়ি সেলাই করত, কুড়ো কুড়াত, কখনো আবার ধান ঝাড়ার মাড়াই ঘরে কাজ করত। প্রতিদিনের সেই শ্রমে তার শরীর ভেঙে যাচ্ছিল, কিন্তু ছেলের মুখের হাসি তাকে বাঁচিয়ে রাখত। গ্রামের মানুষরা যখন পুকুর পাড়ে গল্প করত, তখন অনেকেই তাকে করুণ দৃষ্টিতে দেখত। কিন্তু গঙ্গারানী জানত, তার কষ্টের গল্পটা কেউ বোঝে না। সে শুধু নিজেকে বলতো, আমি যদি হাল ছাড়ি, তবে আমার ছেলের ভবিষ্যৎ শেষ, আমাকে লড়তেই হবে। এইভাবে কেটে গেল বছর। সঞ্জয় ধীরে ধীরে বড় হতে লাগল। পড়াশোনায় সে ছিল মেধাবী, কিন্তু প্রয়োজনীয় জিনিস সবসময় জোগাড় করতে না পারায় তাকে বারবার লড়াই করতে হতো। তবুও গঙ্গারানী কখনো তার স্বপ্নকে ভাঙতে দেয়নি। অধ্যায় ২। সংগ্রাম ও স্বপ্ন পূরণের পথ। গঙ্গারানী একাই সংসারের হাল ধরেছিল। প্রতিদিন ভোরে উঠে প্রথমে ছেলেকে স্কুলে পাঠানোর প্রস্তুতি নিত। সঞ্জয়ের কাছে হয়তো টিফিনে কখনো ভাত আলু, কখনো শুকনো মুড়ি গুড়ি থাকত। তবুও সে চেষ্টা করত যেন ছেলে অভাব বুঝতে না পারে। নিজে না খেয়ে থাকলেও ছেলেকে স্কুলে পাঠানো তার জীবনের সবচেয়ে বড় দায়িত্ব ছিল। গ্রামের অন্য বাচ্চারা অনেক সময় নতুন জামা পরে স্কুলে যেত, কিন্তু সঞ্জয়ের জামা প্রায়ই সেলাই করা, পুরনো, মলিন। তবুও ছেলেটা হাসি মুখে ক্লাসে বসত, কারণ সে জানত তার মা কত কষ্ট করে তাকে পড়াচ্ছে। সঞ্জয় নিজের মনে প্রতিজ্ঞা করেছিল, আমি একদিন বড় হব, মাকে সব দুঃখ থেকে মুক্তি দেব। কিন্তু অভাব তো আর চুপ করে বসে থাকে না। একসময় গঙ্গারানীর ঘরে চাল ডাল প্রায় শেষ হয়ে যেত। রাতে কখনো খালি পেটে ঘুমাতে হতো। তবুও সে ছেলেকে খাইয়ে তারপর নিজের জন্য ভাবত। প্রায়ই অন্যের বাড়িতে ঝি ঠাকুরানীর কাজ করতে যেত। কখনো ধান কেটে রোদে শুকাত, কখনো গরু চড়াত, আবার কখনো নদীর ধারে বালি কুড়িয়ে বিক্রি করত। গ্রামের লোকজন তাকে নিয়ে নানা কথা বলতো। কেউ দয়া করে ২-৪টে চাল দিত, আবার কেউ ব্যঙ্গ করে বলতো, তোর ছেলেকে এত পড়ালেখা করিয়ে কি হবে, শেষে তোকে ছেড়েই চলে যাবে।
কিন্তু গঙ্গারানী সেসব কথাই ভাঙত না। তার বুকের ভেতর একটা আগুন ছিল। সে চেয়েছিল যেভাবেই হোক ছেলেকে মানুষের মতো মানুষ বানাতে। বছর ঘুরতে লাগল। সঞ্জয় মাধ্যমিক পরীক্ষায় ভালো নম্বর পেল। সেই খবর শুনে গঙ্গারানীর চোখ ভিজে উঠল। সে মনে মনে বলল, রমেশ, তুমি আজ থাকতে দেখতা আমাদের ছেলে সত্যিই মানুষ হচ্ছে। গ্রামের মানুষও তখন অবাক হয়ে গেল। তারা বুঝল এই গঙ্গারানী জেদি ছেলেকে এতদূর নিয়ে এসেছে। কিন্তু নতুন সমস্যা দেখা দিল। উচ্চ মাধ্যমিক পড়তে হলে শহরে যেতে হবে। গ্রামের স্কুলে আর বিজ্ঞান বিভাগ নেই। গঙ্গারানী প্রথমে চিন্তায় পড়ে গেল। শহরে ছেলেকে রেখে পড়ানো মানে বাড়তি খরচ, বাড়তি চাপ। কিন্তু ছেলের চোখে যখন সে স্বপ্নের আলো দেখল, তখন আর দেরি করল না। নিজের একখানা সোনার নাকছাবি ছিল, সেটাই বিক্রি করে দিল ভর্তি ফি আর বই খরচ জোগাড়তে। শহরে সঞ্জয়কে হোস্টেলে রেখে এলো গঙ্গারানী। ফেরার সময় চোখের জল সে লুকিয়ে রাখল, কিন্তু মনটা কেমন ফাঁকা হয়ে গেল। এতদিন যে ছেলেকে আঁকড়ে ধরে বেঁচেছিল, সে আজ দূরে চলে গেল। তবুও সে শক্ত হয়ে নিজের মনে বলল, না, আমি ভাঙব না। আমার ছেলে পড়াশোনা করে একদিন বড় হবে। শহরে গিয়ে সঞ্জয় প্রথমে অস্বস্তি বোধ করত। চারপাশে সব ধনী বাড়ির ছেলে, নতুন জামা কাপড়, দামি বই খাতা, সে যেন তাদের মাঝে আলাদা। কিন্তু যখন সে নিজের মায়ের কষ্টের কথা মনে করত, তখন আরও জোরে পড়াশোনায় মন দিত। হোস্টেলের শিক্ষকরাও তাকে খুব ভালোবাসত। এদিকে গ্রামে গঙ্গারানী একা দিন কাটাত। সকালে মাঠে কাজ, দুপুরে অন্যের বাড়ি, রাতে আবার সেলাই। ঘরে ফিরে ছেলের জন্য ভাত রেখে দিত, যদিও সে জানত ছেলে এখন শহরে। তবু অভ্যাসবশত থালা সাজিয়ে রাখত, যেন ছেলে হঠাৎ দরজা খুলে ঢুকে পড়বে। মাঝে মাঝে ছুটি পেলে সঞ্জয় গ্রামে আসত। মায়ের কোলে মাথা রেখে বলতো, মা, আর একটু কষ্ট সহ্য করো, আমি শপথ করছি একদিন তোমার সব কষ্ট মুছে দেব। তখন গঙ্গারানীর বুক ভরে যেত আনন্দে। সেই মুহূর্তগুলোই ছিল তার জীবনের আসল প্রাপ্তি। এইভাবে চলতে চলতে বছর কেটে গেল। সঞ্জয় উচ্চ মাধ্যমিকেও ভালো রেজাল্ট করল। এবার তার স্বপ্ন ইঞ্জিনিয়ার হওয়ার। কিন্তু সেখানে পৌঁছতে হলে আরও বড় লড়াই অপেক্ষা করছে। গঙ্গারানী কি সেই লড়াই জিততে পারবে? অধ্যায় ৩, ত্যাগ ও দুঃখের ভার। সঞ্জয়ের স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার হওয়ার। তার মেধা দেখে শিক্ষকরা সবাই তাকে উৎসাহ দিতেন। কিন্তু সমস্যা হল টাকার। ইঞ্জিনিয়ারিং পড়তে হলে শহরের নামী কলেজে ভর্তি হতে হবে, আর সেখানকার ফি ছিল গঙ্গারানীর কল্পনার বাইরে। সঞ্জয় একদিন বাড়ি এসে মাকে বলল, মা, আমি ভর্তি পরীক্ষা দিয়েছি, যদি পাশ করি তবে কলেজে ভর্তি হতে হবে, কিন্তু খরচ। মায়ের চোখে তখন অশ্রু জমে উঠল। তবুও সে হেসে বলল, তুই শুধু পড়াশোনায় মন দে, টাকার চিন্তা আমি করব। গঙ্গারানী তখনই ঠিক করল, যা কিছু আছে সব বিক্রি করবে। নিজের একমাত্র জমির টুকরো, ভাঙ্গা ঘরের অর্ধেক, এমনকি শ্বশুর বাড়ির থেকে পাওয়া পুরনো কিছু গয়নাও। গ্রামের অনেকেই তাকে থামাতে চাইল, ওসব করিস না, বুড়ো বয়সে কোথায় থাকবি? কিন্তু গঙ্গারানী কারও কথা শোনেনি। তার কাছে ছেলের ভবিষ্যৎ ছিল সবচেয়ে বড়। কলেজে ভর্তি হল সঞ্জয়। প্রথম দিন যখন সে নতুন ব্যাগ, নতুন বই নিয়ে কলেজে পা রাখল, তখন গঙ্গারানীর মনে হল তার এত বছরের কষ্ট যেন সার্থক হয়েছে। কিন্তু মায়ের কষ্ট বাড়ল দ্বিগুণ। এখন তাকে আরও বেশি কাজ করতে হচ্ছে। দিনে মাঠে কাজ, রাতে অন্যের বাড়িতে রান্না বা বাসন মাজা। তার শরীর ক্রমশ ভেঙে পড়ছিল। হাত পা ফুলে যেত, মাথা ঘুরত। তবুও সে ডাক্তার দেখাতে যেত না, কারণ একদিন ডাক্তারের কাছে গেলে 1 সপ্তাহের খরচ নষ্ট হয়ে যাবে, আর সেই টাকা তার ছেলে পড়াশোনার খরচে লাগবে। অনেক রাতে গঙ্গারানী নিঃশব্দে উঠোনে বসে আকাশের দিকে তাকিয়ে বলত, হে ঈশ্বর, আমায় যতই কষ্ট দাও, আমার ছেলেটাকে যেন সফল করো। শহরে সঞ্জয় পড়াশোনায় মনোযোগী ছিল, কিন্তু মাঝে মাঝে তার মন খারাপ হয়ে যেত। হোস্টেলের বন্ধুরা যখন বাবা মার কাছ থেকে টাকা আনত, তখন সে জানত তার মা হয়তো ভাঙা হাতে কাজ করছে কেবল তার জন্য। সে মনে মনে প্রতিজ্ঞা করত, একদিন বড় চাকরি পেয়ে মাকে সব সুখ দেবে। সময় গড়াল।
সঞ্জয় সত্যিই কলেজে খুব ভালো ফল করতে লাগল। অধ্যাপকরা বলতো, তুমি একদিন বড় ইঞ্জিনিয়ার হবে। এই খবর যখন গঙ্গারানী শুনত তখন তার বুক ভরে যেত গর্বে। কিন্তু নিজের শরীরের অবস্থা সে কাউকে বলত না। সারাদিন খেটে রাতে বুক ধড়ফড় করত, জ্বর আসত, শরীরে ব্যথা হতো, তবুও ছেলের সামনে হাসি মুখে থাকত। গ্রামের লোকেরা তখনও নানা কথা বলত। কেউ বলত, এত কষ্ট করলে কি হবে, ছেলে যদি বড় হয় শহরে থেকে যায়, তোর জন্য কি ফিরবে? অন্যেরা আবার মজা করে বলত, তুই মরলে তোর ছেলেটা হয়তো আসতেও পারবে না। এসব কথা গঙ্গারানী শুনেও চুপ থাকত, কারণ তার ভরসা ছিল কেবল তার ছেলে। সঞ্জয় যখন তৃতীয় বর্ষে, তখন কলেজ থেকে তাকে একটি বড় শহরে ইন্টার্নশিপে পাঠানো হল। সেই খবর শুনে গঙ্গারানী যেন আনন্দে কেঁদে ফেলল। কিন্তু সেই আনন্দের মাঝেই লুকিয়েছিল তীব্র ব্যথা, কারণ এখন ছেলে আরও দূরে চলে গেল। এদিকে মায়ের শরীর একেবারে খারাপ হতে শুরু করল। খাওয়া কমে গেল, পা ফুলে উঠল, মাথায় বারবার যন্ত্রণা। ডাক্তার দেখানোর সুযোগ নেই, ওষুধ কেনার টাকা নেই, তবুও সে ছেলের কাছে কিছু বলেনি। টেলিফোনে যখন সঞ্জয় কথা বলত তখন সবসময় হেসে বলত, আমি ভালো আছি রে, তুই শুধু পড়াশোনায় মন দে। মায়ের সেই নিঃশব্দ ত্যাগে সঞ্জয় ধীরে ধীরে বুঝতে পারছিল তার মা তার জন্য কতটা দিচ্ছে। কিন্তু সে তখনও জানত না তার মায়ের শরীর আসলে ভিতরে ভিতরে ভেঙে যাচ্ছে। অধ্যায় ৪। ভাগ্যের নির্মমতা। সঞ্জয় ইঞ্জিনিয়ারিংয়ের শেষ বর্ষে পৌঁছে গেল। তার ফলাফল দেখে একটি বড় বহুজাতিক কোম্পানি তাকে চাকরির অফার দিল। বেতনও ভালো ছিল। খবরটা শুনে গঙ্গারানী যেন জীবনের সব কষ্ট ভুলে গেল। সে মনে মনে ভাবল, আজ আমার রমেশ বেঁচে থাকলে কি খুশি হতো। চাকরির খবর পেয়ে গ্রামে হইচই পড়ে গেল। সবাই এসে বলল, গঙ্গা, তোর ছেলে তো সত্যিই মানুষের মতো মানুষ হয়েছে, তোর কষ্ট সার্থক। গঙ্গারানী শুধু মৃদু হাসল, কিন্তু তার অন্তরে তখনও একটা ভয় কাজ করছিল। ছেলে শহরে চাকরি করবে, ব্যস্ত হবে, হয়তো মায়ের কাছে আর ফিরবে না। তবুও সে নিজের মনকে শান্ত করল, না, আমার ছেলে আমাকে কখনো ভুলবে না। সঞ্জয় কলকাতায় চাকরি পেল। প্রথম কয়েক মাস সে মাকে নিয়মিত ফোন করত। বলত, মা, আর তুমি কষ্ট করবে না, আমি টাকা পাঠাচ্ছি, তোমার জন্য নতুন ঘর বানাবো। তখন মা হেসে বলত, আমার কি আর দরকার আছে রে, তুই ভালো থাক, এটাই আমার সব। কিন্তু সময়ের সাথে সাথে ফোনের ব্যবধান বাড়তে লাগল। কাজের চাপ, নতুন বন্ধুবান্ধব, শহরের জীবন সব মিলিয়ে সঞ্জয় ধীরে ধীরে ব্যস্ত হয়ে পড়ল। গঙ্গারানী প্রতিদিন ফোনের দিকে তাকিয়ে থাকত কখন ছেলের খবর আসবে। মাঝে মাঝে কল করলে ছেলের কণ্ঠে তাড়াহুড়োর সুর শুনতে পেত। মা, এখন ব্যস্ত আছি, পরে কথা বলবো। সে কিছু বলত না, শুধু চোখের জল মুছে চুপ করে থাকত। এদিকে গঙ্গারানীর শরীর দিন দিন খারাপ হচ্ছিল। অসুখটা ছিল ধীরে ধীরে বেড়ে ওঠা এক মারাত্মক রোগ। গ্রামের ডাক্তার বলেছিল এবার শহরে নিয়ে যেতে হবে, কিন্তু শহরে ডাক্তার দেখানো মানে অনেক খরচ। গঙ্গারানী ভাবল, ছেলের চাকরিতে নতুন নতুন দায়িত্ব, আবার তাকে চিন্তায় ফেললে হয়তো ছেলে বিপদে পড়বে। তাই সে কিছু বলল না। শরীর ভেঙে গেলেও সে গ্রামের লোকের কাছে শক্ত মুখ রাখত। সকলে যখন জিজ্ঞেস করত, কেমন আছিস, তখন হেসে বলত, ভালো আছি, আমার ছেলে এখন বড় চাকরি করছে। যেন ছেলের নাম শুনলেই সে নিজের দুঃখ ভুলে যেত। সঞ্জয় যখন মাঝে মাঝে গ্রামে আসত, কিন্তু সেই আগের মতো নয়। অফিসের কাজে ১-২ দিনের ছুটি, তাড়াহুড়ো করে দেখা করে আবার ফিরে যেত। গঙ্গারানীর বুক তখন ভরে উঠত আনন্দে, তবুও ভিতরে এক অদ্ভুত শূন্যতা থেকে যেত। একবার পুজোর সময় সঞ্জয় আসবে বলে কথা দিয়েছিল। গঙ্গারানী কয়েকদিন ধরে বাড়ি সাজালো, নিজের হাতে রান্না করল, নতুন কাপড় রেখে দিল ছেলের জন্য। কিন্তু শেষ মুহূর্তে সঞ্জয় ফোন করে জানালো, মা, অফিস থেকে কাজ পড়েছে, আসতে পারছি না। ফোন রেখে গঙ্গারানী নিঃশব্দে কান্না করল। তারপরও প্রতিবেশীরা যখন জিজ্ঞেস করল, সে হেসেই বলল, আমার ছেলে তো বড় হয়েছে, অনেক দায়িত্ব এখন তার। দিন কেটে যাচ্ছিল। এক রাতে শরীর এতটাই খারাপ হল যে গঙ্গারানী মাটিতে পড়ে গেল।
প্রতিবেশীরা তাকে নিয়ে গেল গ্রামীণ হাসপাতালে। ডাক্তার বলল, রোগ অনেক দিন ধরেই বেড়েছে, এখন আর কিছু করার নেই। তখনই গ্রামের এক আত্মীয় ফোন করে সঞ্জয়কে খবর দিল। সঞ্জয় সেই রাতে ছুটে এলো, কিন্তু হাসপাতালে এসে দেখল তার মা বিছানায় শুয়ে আছে। দুর্বল, ক্ষীণ কণ্ঠে মা বলল, সঞ্জয়, তুই আসছিস ভেবে আমি এতদিন বেঁচেছিলাম রে। সঞ্জয়ের বুক ফেটে গেল। সে মায়ের হাত ধরে কাঁদতে লাগল। মা, আমি তোকে একদম অবহেলা করেছি। আমার কাজ, আমার ব্যস্ততা, এসবের জন্য তোকে সময় দিতে পারিনি। মা তখন দুর্বল হাসি দিয়ে বলল, না রে, তুই কিছু ভুল করিসনি। তুই আমার গর্ব, আমার আশীর্বাদ। আমি শুধু চাই তুই ভালো থাকিস। অধ্যায় ৫ চরম দুঃখ ও নিঃসঙ্গতা। হাসপাতালের সেই ছোট্ট ঘরে গঙ্গারানী শুয়ে আছে, শরীর শুকিয়ে কাঠ, চোখ দুটি অর্ধেক বন্ধ। একসময় যে নারী সারাদিন খেটে সংসার টেনে নিয়ে গেছে, আজ তার নিঃশ্বাসও ভারী। বিছানার পাশে বসে আছে সঞ্জয়। শহরের চাকরির চাপে, ব্যস্ততায়, স্বপ্নের দৌড়ে সে মাকে অবহেলা করেছিল। আজ তার বুকের ভেতর অপরাধবোধ আগুনের মতো জ্বলছে। ডাক্তাররা সোজাসাপটা বলেছিল, এখন আর কিছু করার নেই, কদিনের ব্যাপার মাত্র। সঞ্জয় হঠাৎ বুঝতে পারল তার মাকে হয়তো সে আর বেশি দিন কাছে পাবে না। সে মায়ের হাত ধরে কাঁদতে লাগল। মা, তুই এত কষ্ট পেলি আর আমি কিছুই জানলাম না? কেন আমায় বলিসনি? গঙ্গারানী দুর্বল গলায় ফিসফিস করে বলল, বললে কি হতো হে, তুই তো তখন চিন্তায় পড়ে যেতি। আমি তো চাইনি তোর পথ আটকাক। এই কথায় সঞ্জয়ের বুকটা হুহু করে উঠল। সত্যি তো, এই মা সারা জীবন শুধু দিয়েছে, কখনো নিজের জন্য কিছু ভাবেনি। নিঃশব্দ রাত। রাত গভীর হল। হাসপাতালের কেবিনে আলো ম্লান। বাইরে ঝিরঝিরে বৃষ্টি পড়ছে। সঞ্জয় মায়ের মাথার পাশে বসে আছে, ঘুমোতে সাহস পাচ্ছে না। মাঝে মাঝে মায়ের মুখের দিকে তাকিয়ে দেখে চোখ দুটো আধখোলা, ঠুট চোপে কেঁপে যাচ্ছে, যেন কিছু বলতে চাইছে। সঞ্জয়, কি মা? তুই সুখে থাকিস, এটাই আমার সবথেকে বড় স্বপ্ন। এই কথা শুনে সঞ্জয় অঝরে কাঁদল। সে মাকে প্রতিজ্ঞা করল, মা, তুই চিন্তা করিস না, আমি তোর স্বপ্ন পূরণ করব, আমি তোকে আর একা ছেড়ে যাব না। কিন্তু ভাগ্যের নির্মমতা এখানেই শেষ নয়। গ্রামের ফিরে আসা। কয়েকদিন পর গঙ্গারানীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলো। ডাক্তার জানিয়ে দিল, এখন যা হোক, বাড়িতেই থাকুন। সঞ্জয় ছুটে গিয়ে গ্রামে মায়ের জন্য ব্যবস্থা করল, নতুন একটা বিছানা বানালো, ওষুধ কিনল। কিন্তু গঙ্গারানী যেন জানত তার সময় খুব বেশি নেই। সে বলল, সঞ্জয়, আমায় আর এত ঝামেলায় ফেলিস না রে, আমি আমার ঘরেই থাকব, এটাই আমার শেষ বাসা। গ্রামের লোকজন প্রতিদিন দেখতে আসত। তারা বলতো, গঙ্গা, তুই দুঃখী হলেও তোর কপাল বড়, তোর ছেলে তোকে ভুলেনি। গঙ্গারানী তখন শুধু হেসে দিত, কিন্তু অন্তরে জানত শেষ জীবনে ছেলেকে কাছে পেয়েই সে শান্তি পাচ্ছে। শেষ প্রহর। এক ভোরে সঞ্জয় হঠাৎ ঘুম থেকে উঠে দেখল মায়ের নিঃশ্বাস ভারী হয়ে গেছে, শরীর ঠান্ডা, চোখ আধঘোলা। সে ছুটে গিয়ে মায়ের হাত ধরল। মা, মা, আমার সঙ্গে কথা বলো। গঙ্গারানী মৃদু হেসে চোখ খুলল, কণ্ঠ প্রায় নিঃশেষ, তবুও বলল, আমি তোকে নিয়ে কত স্বপ্ন দেখেছি রে, তুই আজ মানুষ হয়েছিস, এটাই আমার সবচেয়ে বড় শান্তি। সঞ্জয় কাপা গলায় বলল, না মা, তুই আমাকে ছেড়ে যাবি না। মা তখন ঠোঁটে অতি ক্ষীণ হাসি ফুটিয়ে বলল, মা তো চিরদিন ছেলের সাথেই থাকে রে, শুধু চোখে দেখা যায় না। এই কথা বলেই তার নিঃশ্বাস থেমে গেল। অশ্রুতে ভেসে যাওয়া গ্রাম। গঙ্গারানীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ল চারপাশে। পুরো গ্রাম যেন শোকে ডুবে গেল। সবাই বলছিল, এই নারী সারা জীবন কষ্ট করে গেছে, কিন্তু কারো কাছে হাত পাতেনি, শুধু ছেলের জন্য বেঁচেছিল। সঞ্জয় মায়ের চিতার পাশে দাঁড়িয়ে কাঁপছিল। মনে হচ্ছিল সব কিছু হারিয়ে গেছে। সে মায়ের আগুনে ভস্মীভূত দেহ দেখে ফিসফিস করে বলল, মা, আমি তোকে সময় দিতে পারিনি, আমি দেরি করে ফেলেছি। কেউ তাকে সান্ত্বনা দিল, কিন্তু তার বুকের ভেতর অপরাধবোধ থেকে গেল চিরদিনের মতো পরিশিষ্ট। মায়ের মৃত্যুর পর সঞ্জয় শহরে ফিরে গেল। বড় চাকরি পেল, টাকা রোজগার করল, নতুন ফ্ল্যাট, গাড়ি সব পেল। কিন্তু সেই সোনালি সাফল্যের মাঝেও বুকের ভেতর সবসময় একটা শূন্যতা রয়ে গেল। যখনই সে খাবার টেবিলে একা বসত, মনে পড়ত মায়ের হাতের রান্না। যখনই রাতের বেলা ক্লান্ত হয়ে শুয়ে থাকত, মনে পড়ত মায়ের কণ্ঠ, খেয়ে নে রে, একটু গরম দুধ নিয়ে যাই।
কখনো যখন বন্ধুদের সাথে মজা করত হঠাৎ মনে হতো, কেন মা নেই, কেন তার সাথে এই সুখ ভাগ করে নিতে পারল না? অফিসের সাফল্য, শহরের আলো, অর্থ এসব কিছুই মায়ের অভাব পূরণ করতে পারল না। সঞ্জয় তখন বুঝল মায়ের মতো নিঃস্বার্থ ভালোবাসা পৃথিবীতে আর নেই। সে বারবার মনে মনে বলতো, মা, যদি আবার জন্ম হয় তবে শুধু আমার মা হয়েই আসিস।